আমি তেজস্বিনী, আর আপনারা শুনছেন রাতের রহস্য। পাহাড়ের রানী দার্জিলিং এমন এক জায়গা যার সৌন্দর্য স্বর্গকেও হার মানায়। দিনের আলোয় পাইন গাছের ফাঁক দিয়ে যখন সূর্যের রশ্মি এসে পড়ে, তখন এখানকার চা বাগান, কুয়াশায় ঢাকা উপত্যকা আর ঠান্ডা হাওয়া মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। কিন্তু প্রত্যেক সৌন্দর্যের পেছনেই এক গভীর অন্ধকার লুকিয়ে থাকে। সূর্য ডোবার সাথে সাথে যখন এখানে ঘন কুয়াশার চাদর বিছিয়ে যায়, তখন এই উপত্যকাগুলোই অগণিত না শোনা রহস্য আর না বলা ভয়কে নিজের গভীরে টেনে নেয়। এখানকার বাতাসে তখন এক অদ্ভুত অস্বস্তি ভেসে বেড়ায়, যেন কেউ অলক্ষ্যে আপনার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে দার্জিলিংয়ের কাছে কার্শিয়াংয়ের সেই এলাকা যাকে ভারতের অন্যতম ভৌতিক জায়গা বলে মনে করা হয়। লোকে বলে এখানকার নির্জন রাস্তায় প্রায়শই মুন্ডুহীন ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। এই গল্পগুলো শুধু কল্পকাহিনী নয়, বরং অনেকের জীবনের সত্যি। আজকের কাহিনী কার্শিয়াংয়ের এমনই এক গ্রামকে ঘিরে। এই গল্প এক তরুণ সুবীরের, আর 2016 সালের সেই কালীপুজোর রাতের, যা তার জীবনকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। কালীপুজোর উৎসব চলছিল। গ্রামে জুড়ে আলোর রসনাই আর আনন্দের পরিবেশ। গ্রামে এক পুরনো প্রথা আছে। উৎসবের দিন গ্রামের মাঝখানে থাকা সবচেয়ে উঁচু নারকেল গাছগুলোর মাথায় দড়ি বেঁধে মস্ত বড় দোলনা বানানো হয়, যাতে গ্রামের ছেলেমেয়েরা দোল খেতে পারে। সুবীর তার মামার বাড়ি বেড়াতে এসেছিল, আর সেও এই কাজে সাহায্য করবে বলে ঠিক করল। সে দড়ি বাঁধার জন্য একটা উঁচু গাছে চড়ে বসল। কিন্তু যেই না সে গাছের মাথায় পৌঁছে দড়ি বাঁধতে গেছে, হঠাৎ এক মুহূর্তের জন্য তার চোখের সামনে ঘন কালো অন্ধকার নেমে এলো, যেন কেউ তার চোখ দুটো চেপে ধরেছে। তার শরীরটা ভারসাম্য হারিয়ে ফেলে, আর সে সোজা নিচে মাটিতে আছড়ে পড়ল। আশ্চর্যজনক ব্যাপার হলো, এত উঁচু থেকে পড়ার পরেও তার তেমন কোনো গুরুতর আঘাত লাগেনি। শুধু শরীরের ভিতরে এক অদ্ভুত চিনচিনে ব্যথা অনুভব হচ্ছিল। আর তার এটা একদমই মনে ছিল না যে সে কিভাবে পড়ল। তার শুধু মনে ছিল সে গাছে চড়ছিল, আর তারপর সে নিজেকে মাটিতে আবিষ্কার করে। গ্রামের লোকেরা এটাকে একটা সাধারণ দুর্ঘটনা ভেবে এড়িয়ে গেল, কিন্তু তারা জানত না যে এটা ছিল এক আসন্ন ঝড়ের প্রথম সংকেত, এক অশুভ শক্তির প্রথম পদক্ষেপ। সেই সন্ধ্যায় সুবীর তার ব্যান্ডের অনুশীলনের জন্য বেরিয়ে পড়ল। অনুশীলনের জায়গাটা বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল। রাত প্রায় 8:30-9টা নাগাদ সে একা পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। দার্জিলিংয়ের রাত এমনিতেই ভীষণ অন্ধকার আর কুয়াশায় ঢাকা থাকে। রাস্তাটা ছিল পুরোপুরি নির্জন আর ভয়ঙ্কর। চারদিকে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। কুয়াশার জন্য কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। চলতে চলতে তার নজর পড়ল একটি ছেলের ওপর, যে কালো রঙের হুডি আর জিন্স পরে তার থেকে কিছুটা আগে আগে হাঁটছিল। সুবীর ভাবল হয়তো গ্রামেরই কোনো পরিচিত ছেলে হবে, তাই সে তাকে ডাক দিল। কিন্তু ছেলেটা কোনো উত্তর দিল না, এমনকি পেছনে ফিরেও তাকালো না। সে শুধু নিজের খেয়ালে একই গতিতে এগিয়ে চলল। সুবীর তার কাছে পৌঁছানোর জন্য নিজের গতি বাড়ালো, কিন্তু যতই সে গতি বাড়াচ্ছিল, ছেলেটার সাথে তার দূরত্ব যেন কমছেই না। অবশেষে দৌড়ে সে ছেলেটার পাশ ঘাঁটি আগে গিয়ে পেছনে ফিরে তাকালো, আর যা দেখল তাতে তার পায়ের তলা মাটি সরে গেল। হুডি ছিল, জিন্সও ছিল, কিন্তু হুডির ভিতরে কোনো মুখ ছিল না, কোনো মুন্ডই ছিল না। পোশাক ছিল, কিন্তু মানুষটাও উধাও। সেই শূন্য হুডির ভিতরটা যেন এক অতল গভীর গহ্বরের মতো। সেই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে সুবীরের গলা দিয়ে চিৎকারও বেরোলো না। তার মনে হলো যেন তার হৃৎপিণ্ডটা থেমে গেছে। সে সেখানেই পড়ে গিয়ে জ্ঞান হারালো। কিছুক্ষণ পর তার ব্যান্ডের বন্ধুরা সেই রাস্তা দিয়েই ফিরছিল। তারা সুবীরকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে তুলে বাড়ি নিয়ে এলো। জ্ঞান ফেরার পর সুবীর আর আগের মতো ছিল না। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলঝল করছিল, যেন দুটো আগুনের গোলা, আর তার গলার স্বর অন্য কারো বলে মনে হচ্ছিল, একদম কর্কশ আর গভীর। সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমার খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি কিছু খেতে দে, নইলে আমি কাউকে কাঁচা চিবিয়ে খাবো। বাড়ির লোক আর বন্ধুরা ভয়ে শিউরে উঠল। তারা তাকে শান্ত করার অনেক চেষ্টা করল,
এমনকি এক বন্ধু তাকে চন্তাক ফিরিয়ে আনার জন্য হালকা একটা চড়ও মারল, কিন্তু সুবীর সেই বন্ধুর হাত ধরে নিজের দাঁত দিয়ে এমনভাবে কামড়ে ধরল যে তার হাত থেকে রক্ত বেরিয়ে গেল। তার শক্তিও যেন কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এবার সবাই বুঝতে পারল যে এটা কোনো সাধারণ মানসিক আঘাত নয়, বরং অন্য কিছু। বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে হনুমান চালিসা চালাতে শুরু করল। কিছুক্ষণের জন্য সুবীর শান্ত হলো। সে একদম স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল যে তার কি হয়েছে, কিন্তু যেই না বাড়ির লোকেরা তাকে সব ঘটনা খুলে বলল, তার ঘাড়টা একদিকে অস্বাভাবিকভাবে বেঁকে গেল, চোখ দুটো পুরোপুরি সাদা হয়ে গেল, আর সে আবার সেই ভয়ঙ্কর গলায় চিৎকার করে উঠল, আমার খিদে পেয়েছে, আমি কাউকে চিবিয়ে খাবো। ভয়ে বাড়ির লোকেরা কাছের এক তরুণ তান্ত্রিককে ডেকে পাঠালো। সে সুবীরের অবস্থা দেখে বলল, এটা কোনো সাধারণ ভূত প্রেতের ব্যাপার নয়, এর উপর কোনো এক ভীষণ শক্তিশালী কিছুর ছায়া পড়েছে। একে মন্দিরে বেঁধে রাখো আর পুজো পাঠ চালিয়ে যাও। বাড়ির লোকেরা এটা অনুভব করল যে সুবীরের ওজন হঠাৎ করে অনেক বেড়ে গেছে, যেন অন্য কোনো শক্তির ভার কার ওপর চেপে বসেছে। তাকে তুলতে গিয়ে 4 জন লোকেরও কষ্ট হচ্ছিল। সারা রাত সুবীরকে মন্দিরে রাখা হলো। তান্ত্রিক কিছু ক্রিয়াকর্ম করল আর বলল যে সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সেই রাতে সুবীর গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সকালে যখন সে জাগল তখন সে একদম স্বাভাবিক, তার কিচ্ছু মনে ছিল না, শুধু ওই মুন্ডহীন ছায়ামূর্তিটা ছাড়া, যার স্মৃতি তার মনে আতঙ্কের মতো গেঁথে গিয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। গ্রামের লোকেদের মতে এই সব কিছুর পেছনে এক গভীর সত্যি লুকিয়েছিল। কার্শিয়াংয়ের এই এলাকায় প্রায়শই মুন্ডহীন ছায়ামূর্তি দেখার ঘটনা শোনা যেত। লোকে বলে এখানে এক মুন্ডহীন শিশুর আত্মা ঘুরে বেড়ায়, যে জন্মের পরেই মারা গিয়েছিল আর যাকে ঠিকমতো সৎকার করা হয়নি। আর সেই অতৃপ্ত আত্মাই সুবীরের ওপর ভর করেছিল। গ্রামের সবচেয়ে অভিজ্ঞ সাধক গুরুজিকে ডাকা হলো, যার সম্পর্কে বলা হতো যে তিনি আত্মাদের চিনতে পারেন এবং তাদের সাথে কথাও বলতে পারেন। তিনি এসেই বললেন, এটা সেই আত্মা, ও সুবীরকে মাধ্যম বানিয়ে এই জগতে একটা দরজা খুলতে চায়, যাতে আরও খারাপ আত্মারা এখানে আসতে পারে। সুবীরের গাছ থেকে পড়াটা কোনো দুর্ঘটনা ছিল না, ওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল যাতে ওর শরীর দুর্বল হয়ে পড়ে আর আত্মাটা সহজে প্রবেশ করতে পারে। এই কথা শুনে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। লোকেরা জায়গায় জায়গায় মন্ত্রলেখা কাপড় বেঁধে দিল, বাড়ির চারদিকে ফোটানো তেলের গণ্ডি টানল আর বারবার শুদ্ধিকরণের অনুষ্ঠান করল। কিন্তু তারপরেও রাতের বেলায় কারোর কান্নার বা হাসির শব্দ শোনা যেত, আর কিছু লোক সেই ছায়ামূর্তিগুলোকে আবার দেখেছে বলে দাবি করে। বছরখানেক পর যখন সুবীর গ্রামে ফিরল, সে ভেবেছিল হয়তো সব ঠিক হয়ে গেছে, কিন্তু প্রথম রাতেই তার ঘুম ভাঙল গ্রামের শেষের কবরস্থানে। সে কিভাবে সেখানে পৌঁছালো তা তার মনে ছিল না, যেন সেই আত্মা তখনও তার পিছু ছাড়েনি, তাকে নিজের দিকে টানছিল। অবশেষে গুরুজি তার 6 জন শিষ্যকে নিয়ে এক বড় অনুষ্ঠানের জন্য ফিরলেন। বলা হয় সেই অমাবস্যার রাতে তার এক শিষ্য একাই 24টা অতৃপ্ত আত্মার সামনা করে তাদের বশ করেছিল, যার মধ্যে সেই মুন্ডহীন শিশুটির আত্মাও ছিল। তারপরে সুবীরের জীবন স্বাভাবিক হতে পেরেছিল, কিন্তু গ্রামের লোকেরা বলে যে আজও সেখানে মাঝে মাঝে সেই অদ্ভুত হাসির শব্দ শোনা যায়, আর সেই মুন্ডহীন ছায়ামূর্তিগুলো এখনও কুয়াশার আড়াল থেকে লোকদেরকে ভয় দেখায়। তাহলে প্রশ্ন এটাই যে সত্যিই কি সুবীরের গাছ থেকে পড়া, সেই হুডি পরা ছায়ামূর্তিকে দেখা আর আত্মার ভর করা এই সব ঘটনা একে অপরের সাথে যুক্ত ছিল? ওটা কি সেই মুন্ডহীন শিশুর আত্মাই ছিল, যা আজও দার্জিলিংয়ের উপত্যকায় মুক্তির আশায় ঘুরে বেড়ায়? শোনার জন্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর সুহরান জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।